সক্ষমতাটা বিশ্লেষণ করতে বলেছে যে এই দুটো সংখ্যাকে এই ডিভাইসটা দ্বারা যোগ করা পসিবল কিনা। হ্যাঁ, আর যদি পসিবল না হয় তাহলে প্রয়োজনীয় ডিভাইসটা অঙ্কন করতে হবে, অর্থাৎ আর কি অ্যাড করার প্রয়োজন আছে এখানে, করে এই যে যোগটা কিভাবে হবে সেটা দেখাতে বলেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 আসা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি তুমি ঠিকঠাক মতো দেখো তাহলে আশা করি প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো আমরা শুরুতে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তো আমরা আজকেও সেই কাজটা করব। যেমন প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মৌলিক উপপাদ্য বলতে কি বোঝায়। আচ্ছা, তাহলে মৌলিক উপপাদ্য হলো কি? আমরা যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো আমরা করে থাকি, মৌলিক অপারেশনের যে কাজগুলো আমরা করে থাকি, অর্থাৎ যোগের কাজ বা গুণের কাজ বা পূরকের কাজগুলো, হ্যাঁ, এই মৌলিক অপারেশনগুলো সম্পাদন করার জন্য বেসিক্যালি আমরা এই মৌলিক উপপাদ্যটা ব্যবহার করি। তাহলে এটা তুমি খুব গুছিয়ে কিভাবে লিখতে পারো যে মৌলিক উপপাদ্য হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো, অর্থাৎ যোগের কাজ বা গুণের কাজ বা পূরকের কাজগুলো সম্পাদনের জন্য তৈরি করা উপপাদ্য। এগুলোই হচ্ছে দেখি মৌলিক উপপাদ্য। আচ্ছা, দ্বিতীয়ত অনুধাবনমূলক প্রশ্নে কি ছিল? দ্বিতীয় প্রশ্নে দেওয়া ছিল বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়। আচ্ছা, চলক বলতে বেসিক্যালি কি বোঝায়? যে সকল রাশির মান পরিবর্তনশীল আমরা তাদেরকে কি বলে থাকি? চলক বলে থাকি। হ্যাঁ, তো বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা বুলিয়ান চলক বলা হয়, তাকে বুলিয়ান চলক বলা হয়। এখন বুলিয়ান অ্যালজেব্রায় এই চলকের মানটা হয় 0 হবে অথবা 1 হবে। 0 অথবা 1 এই দুটোর যেকোনো একটা হবে। আচ্ছা, আর অন্যদিকে প্রোগ্রামিং চলক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো মানকে বোঝায় যা প্রোগ্রাম চালু করার পর পরিবর্তন করা যায়, অর্থাৎ ব্যবহারকারী প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারে, তাকে প্রোগ্রামিং চলক বলা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রায় চলকের মান 0 অথবা 1 হতে পারে। আর প্রোগ্রামিং চলকের ক্ষেত্রে যেটা হয়, প্রোগ্রাম নির্বাহের সময় ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারে মানগুলোকে। হ্যাঁ, তাকে বলা হয় প্রোগ্রামিং চলক। তাহলে বলা যায় যে বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয়। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে, এবং কিভাবে তুমি গুছিয়ে লিখতে পারো সেটা সম্পর্কে একটা ধারণা দিয়েছি। এই বরাবর তুমি যদি লিখে দাও তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমাদের মেইন ফোকাস ছিল বেসিক্যালি গ এবং ঘ নাম্বার নিয়ে। এই দুটো প্রবলেম আমরা একটু ডিটেলস সলভ করার চেষ্টা করব। তো এখানে বেসিক্যালি আমরা গ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি যে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তাহলে A1 দিয়ে কোন ডিভাইসটা নির্দেশ করে এটা তো আমরা এখান থেকে বুঝতে পারছি না দেখে, তাই না? তাহলে আমাকে এই ডিভাইসটা কি সেটা বোঝার জন্য আমাকে জাস্ট প্যারালাল বাইনারি অ্যাডার সম্পর্কে একটু বুঝতে হবে। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করব, জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করব। তো বাইনারি অ্যাডার বলতে বেসিক্যালি কি বুঝাই? আমরা বাইনারি অ্যাডার বলতে বুঝাই যে অ্যাডার হচ্ছে যে কি দুইটা বাইনারি বিট যোগ করতে পারে। হ্যাঁ, দুইটা বাইনারি বিট যোগ করার কাজে আমরা বেসিক্যালি বাইনারি অ্যাডার কি করি? ব্যবহার করি। ঠিক আছে? তো বাইনারি অ্যাডার দুই ধরনের আছে, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। তো প্যারালাল বাইনারি অ্যাডার বলতে কি বুঝাই দেখি। প্যারালাল বাইনারি অ্যাডার হচ্ছে যে আমাদের যদি n সংখ্যক n সংখ্যক বিটের দুটো বাইনারি সংখ্যা যদি আমাকে যোগ করতে হয়, আমি কি বলেছি জিনিসটা আমি আবার রিপিট করছি। n সংখ্যক বিটের দুটা বাইনারি সংখ্যা যদি আমাকে যোগ করতে হয় তাহলে আমাকে অ্যান্টি অ্যাডার কি হবে? প্রয়োজন হবে। অ্যান্টি অ্যাডার প্রয়োজন হবে। হ্যাঁ, ধরো আমি হচ্ছে যে 3 বিটের দুটা বাইনারি সংখ্যা যোগ করব। হ্যাঁ, 3 বিটের দুটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের 3টা অ্যাডার প্রয়োজন হবে। আমি যদি 4 বিটের দুটা বাইনারি সংখ্যা যোগ করি তাহলে আমার 4টা অ্যাডার প্রয়োজন হবে। 5 বিটের যদি দুটা বাইনারি সংখ্যা যোগ করি তাহলে 5টা অ্যাডার প্রয়োজন হবে। অর্থাৎ n সংখ্যক বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাকে n সংখ্যক কি প্রয়োজন হবে? অ্যাডার প্রয়োজন হবে। এখন আমাকে মনে রাখতে হবে তাহলে আমি 3 বিটের দুইটা সংখ্যা যদি আমাকে যোগ করতে হয় তাহলে আমাকে 3টা অ্যাডার প্রয়োজন হবে। এর মধ্যে সর্বডানের যে অ্যাডারটা, প্রথম অ্যাডারটা, এইটা হবে হচ্ছে যে কি হাফ অ্যাডার। সর্বডানের যে অ্যাডারটা সেটা হবে কি হাফ অ্যাডার, আর বাকিগুলো হবে হচ্ছে যে ফুল অ্যাডার। হ্যাঁ, তার মানে সর্বডানেরটা হবে অলওয়েজ কি হাফ অ্যাডার, সর্বডানেরটা হবে হাফ অ্যাডার আর বাকি দুইটা হচ্ছে যে কি ফুল অ্যাডার। ঠিক আছে? তাহলে আমরা এই চিত্রটা দেখে কিন্তু এখন বুঝতে পারছি তাহলে এখানে কিন্তু 3টা অ্যাডার ব্যবহার করা হয়েছে। তার মানে সর্বডানেরটা অর্থাৎ A1 যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সেটা বেসিক্যালি এটা কোন অ্যাডার বোঝাচ্ছে? এটা হাফ অ্যাডার বোঝাচ্ছে। আমি কিন্তু বলেছি আমাদের যদি এরকম 4টাও হতো তাহলে প্রথমটা কিন্তু হাফ অ্যাডার, বাকিগুলো হচ্ছে যে কি
ফুল অ্যাডার। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি n বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করি, n বিটের দুইটি বাইনারি সংখ্যা যদি যোগ করি, তাহলে একটি হচ্ছে যে কি হাফ অ্যাডার, একটি হচ্ছে যে হাফ অ্যাডার, আর বাকি n-1 সংখ্যক হচ্ছে ফুল অ্যাডার। n-1 সংখ্যক হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এখন আমাদের প্রশ্ন কিন্তু সেটা না। আমরা বুঝলাম যে A1 দিয়ে যে ডিভাইসটা নির্দেশ করা হচ্ছে সেটা মূলত হচ্ছে কি অ্যাডার, হাফ অ্যাডার। এখন এই হাফ অ্যাডারকে আমাকে নর গেটের মাধ্যমে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে এইটার জন্য বেসিক্যালি তোমাকে হাফ অ্যাডারের বেসিক আইডিয়াটা থাকতে হবে। তো আমরা হাফ অ্যাডার নিয়ে অনেকগুলো ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, ওগুলো দেখে তুমি বেসিক আইডিয়াটা নিতে পারো। তো আমি একটু জাস্ট এখানে আইডিয়াটা শেয়ার করছি। এই হাফ অ্যাডারের মধ্যে অর্থাৎ দুইটা বিট যোগ করলে আমরা কি পাই, দুইটা বিট যদি তুমি যোগ করো তাহলে তুমি একটা সাম পাও, আর একটা হচ্ছে যে কি ক্যারি পাও। একটা হচ্ছে সাম, আর একটা হচ্ছে যে কি ক্যারি। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সামের জন্য ব্যবহার করি বেসিক্যালি এক্সোর গেট, আর ক্যারির জন্য ব্যবহার করি অ্যান্ড গেট। এটা কিন্তু তোমাকে জানতে হবে। এখন এই সাম আর ক্যারিকে অর্থাৎ এই হাফ অ্যাডারকে নর গেটের মাধ্যমে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সুন্দরভাবে ডিটেলস জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথম হচ্ছে দেখি হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হচ্ছে, হাফ অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে যে দুইটা বিটের বাইনারি সংখ্যা আমি যদি যোগ করি, তাহলে একটা পাবো হচ্ছে যে কি সাম, আর একটা পাবো হচ্ছে যে কি ক্যারি। একটা পাবো সাম, একটা ক্যারি। আর সামের জন্য আমরা কি বলেছি, সামের জন্য ব্যবহার করা হয় এক্সোর গেট, আর ক্যারির জন্য হচ্ছে অ্যান্ড গেট। এই দুইটা কিন্তু তোমাকে জানা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এ এক্সোর বি সমান আবার কি লেখা যায়, এটা কিন্তু আমরা জানি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবসময় এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে এক্সোর বি সমান কি লেখা যায়, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এখন এই সাম আর ক্যারিকে আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। হ্যাঁ, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব, নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে প্রথমে আমরা সামকে করার চেষ্টা করি। প্রথমে আমরা সামকে করার চেষ্টা করি। তাহলে সাম হচ্ছে যে কি এ এক্সোর বি, অর্থাৎ এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে নরের মাধ্যমে বাস্তবায়ন মানে কি, ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়নের অনেক ক্লাসগুলোতে আমরা কিন্তু অনেকবার বলেছি নরের মাধ্যমে বাস্তবায়ন মানে হচ্ছে যে আমাকে অরে রাখতে হবে অথবা যোগে রাখতে হবে, আর উপরে একটা কি থাকবে, নট থাকবে। আমাকে যোগে রাখতে হবে আর উপরে একটা কি থাকবে, নট থাকবে। তার মানে দেখো এখানে কিন্তু আমরা একদম ভেঙে ভেঙে জিনিসটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আমাদের কিন্তু নর গেটের মাধ্যমে বাস্তবায়ন মানে কি অর অথবা যোগে রাখতে হবে, তার মানে কিন্তু আমাদের যোগ আছে। তার মানে আমরা আমরা চাইবো এই যোগটা যাতে থাকে, এটা যাতে এলিমিনেট না হয়। তাহলে এ প্রাইম বি, তাহলে এখানে কিন্তু গুণাকারে আছে, তার মানে এখানে অ্যান্ড গেট। আবার এ বি প্রাইম এখানেও কিন্তু গুণাকারে আছে, তাহলে এখানেও কিন্তু কি অ্যান্ড গেট। তাহলে এই গুণগুলোকে কি করে ফেলতে হবে, যোগ করে ফেলতে হবে, কিন্তু যোগটাকে আমরা রেখে দিব। আমরা একদম ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। তাহলে এই গুণে আছে, গুণকে আমরা যোগ কিভাবে করতে পারি, ডি মর্গানস ল এর মাধ্যমে। ডি মর্গানস ল এর মাধ্যমে, ডি মর্গানস ল এর মাধ্যমে করতে গেলে তো উপরে প্রাইম লাগবে মর্গানস ল অ্যাপ্লাই করতে গেলে। তাহলে আমরা কি করতে পারি, এ প্রাইম বি এর উপর দুইটা প্রাইম দিব, আর এ বি প্রাইমের উপর দুইটা প্রাইম দিব। কারণ আমরা একটা প্রাইম আনতে পারবো না, আমরা জানি এ ডাবল প্রাইম সমান হচ্ছে কি এ, তাহলে আমাদেরকে দুইটা প্রাইম একসাথে আনতে হবে, আর এই প্লাসটা প্লাসের জায়গায় রয়ে যাবে। ন্যান্ড এবং নরের মাধ্যমে বিভিন্ন গেট এবং সমীকরণ বাস্তবায়ন, এই টপিকটাতে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এই ক্লাসটা করবে, করার পরে জিনিসটা বোঝার পরে তুমি এটা করলে তোমার জন্য আরো বেটার হবে। আর যাদের এটা ক্লিয়ার আছে তোমরা একটু দেখলেই বুঝবে। আচ্ছা, তাহলে আমরা এখন ডাবল প্রাইম দিয়ে দিলাম। এবার আমরা যদি মর্গানস লটা অ্যাপ্লাই করি, আমরা এ বি হোল প্রাইম সমান কি জানি, এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে আসো উপরে প্রাইম, একটা প্রাইম রয়ে যাবে। এইখানে যদি আমরা মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, প্রথমে এ প্রাইম আর বি আছে, এ প্রাইম লিখো, বি লিখো, মাঝখানে গুণ আছে, প্লাস করে দাও, প্রাইমটা ডিস্ট্রিবিউট করে দাও, একটা এ প্রাইমকে দাও আর একটা বিকে দাও। একদম সহজভাবে বোঝাচ্ছি। প্লাস এখানেও একটা প্রাইম রয়ে যাবে, আরেকটা প্রাইম সহ, এই যে সূত্র হচ্ছে আমার এখানে একটা প্রাইম দিয়ে একটা প্রাইম রয়ে যাবে, এ বি প্রাইম হোল প্রাইম, তার মানে এ লিখো, বি প্রাইম লিখো, এ আর বি প্রাইম লিখলাম, তারপর হচ্ছে মাঝখানে গুণ আছে, প্লাস করে দাও, প্রাইমটা একটা এ কে দাও, একটা বি প্রাইম, ব্যাস হয়ে গেল। তাহলে এখন দেখো এই ডাবল প্রাইম সমান কি লেখা যায়, এ প্লাস বি প্রাইম, উপরে একটা কি আছে প্রাইম, প্লাস এ প্রাইম প্লাস বি ডাবল প্রাইম সমান কি লেখা যায়, বি, উপরে একটা কি আছে প্রাইম। এখন দেখো একটু আমরা জিনিসটা খেয়াল করি, এ প্লাস বি প্রাইম যোগ আকারে আছে অর্থাৎ অরে আছে, আর নট উপরে প্রাইম আছে, তার মানে এখানে নট গেট ব্যবহার করা হয়েছে। এ প্রাইম প্লাস বি যোগ আকারে আছে, আবার উপরে নট আছে, তার মানে এখানেও নট গেট ব্যবহার করা হয়েছে। এখন এই যে দুইটা রাশি, এই দুইটা রাশি হচ্ছে যোগ আকারে আছে কিন্তু উপরে কোনো প্রাইম দেওয়া নেই,
তাহলে আমাদেরকে প্রাইম আনতে হবে, আর প্রাইম আনতে গেলে আমরা কিন্তু একটা প্রাইম আনতে পারবো না, আমাদেরকে একসাথে দুইটা প্রাইম আনতে হবে। ডাবল প্রাইম নিয়ে আসলাম, আর এখানে a প্লাস বি প্রাইম হোল প্রাইম প্লাস a প্রাইম প্লাস বি হোল, তাহলে কিন্তু নর গেটের মাধ্যমে বাস্তবায়নটা হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে? চিত্রের সাহায্যে উপস্থাপন। এটাকে আমরা চিত্রের সাহায্যে কিভাবে উপস্থাপন করতে পারি? প্রথমে আমরা এ এর জন্য একটা লাইন ড্র করলাম, বি এর জন্য একটা লাইন ড্র। হ্যাঁ, যদি আরেকটু ইজি ভাবে করতে চাও তাহলে তুমি এই জায়গায় একটা কাজ করতে পারো, এই জায়গায় একটা যেহেতু আমাকে সবগুলো নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, এই জায়গায় আমি একটা নর গেট কি করে ফেলতে পারি? ড্র করে ফেলতে পারি। তাহলে দুইটা সেম ইনপুট যদি নর গেটের ভিতর প্রবেশ করে, তাহলে দুইটা এ কিন্তু নর গেটের ভিতর প্রবেশ করেছে, তার মানে আমরা এখান থেকে কি পাবো? এ প্রাইম। দুইটা এ নর গেটের ভিতর প্রবেশ করেছে, আমরা এখান থেকে পাবো এ প্রাইম। আবার সেম ওয়েতে আমরা যদি এখানে দুইটা বি অর্থাৎ সেম ইনপুটকে যদি নর গেটের ভিতর প্রবেশ করিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে আমরা বি প্রাইম। ওকে, তাহলে এবার প্রথম রাশিটা আমার কি ছিল? এ প্লাস বি প্রাইম হোল প্রাইম। তাহলে এ থেকে একটা লাইন ড্র করি, বি প্রাইম থেকে একটা লাইন ড্র করি, এ প্লাস বি প্রাইম হোল প্রাইম। তাহলে যোগ আকার আছে আর উপরে নট, তার মানে এখানে কোন গেট ইউজ করা হয়েছে? নর গেট। নর গেট ইউজ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে এ নিয়েছি আর এখান থেকে বি প্রাইম নিয়েছি। তাহলে নর মানে প্রথমে অর করো তারপর নট, একদম বুঝে বুঝে করো। তাহলে এ প্লাস বি প্রাইম যোগ করো আর উপরে একটা নট দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর আসো, এই জিনিসটা একটু মুছে দিই। এরপর আসো এ প্রাইম প্লাস বি হোল প্রাইম। তাহলে এ প্রাইম থেকে একটা লাইন ড্র করো, বি থেকে একটা লাইন ড্র করো, হ্যাঁ, তারপর নর গেটের ভিতরে প্রবেশ করাও। তাহলে এখান থেকে আমরা পেলাম এ প্রাইম, এখান থেকে পেলাম হচ্ছে যে কি? বি। তাহলে নর গেটের ভিতরে প্রবেশ করলে এ প্রাইম প্লাস বি হোল প্রাইম। দেখো দ্বিতীয় রাশিটা চলে এসেছে। এখন এই দুইটা রাশি যোগ আকারে আছে, উপরে কি আছে? প্রাইম আছে, একটা না দুইটা প্রাইম আছে। তাহলে প্রথমে আমরা এই দুটো রাশিকে নর গেটের ভিতরে, এই দুটো যোগ আকার আছে, উপরে প্রাইম আছে, তার মানে নর গেটের ভিতর প্রবেশ করাবো। তাহলে তখন আমরা কি পাচ্ছি? এ প্রাইম প্লাস বি হোল প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম হোল প্রাইম, দুটো রাশি যোগ করলাম আর নট মানে উপরে একটা প্রাইম দিয়ে দিলাম। এখন প্রাইম তো আছে দুইটা, তাহলে আরো একটা প্রাইম আনতে হলে কি করতে হবে? এই সেম ইনপুটকে আবার নর গেটের ভিতর কি করে দিতে হবে? এই সেম ইনপুটকে আবার নর গেটের ভিতর প্রবেশ করিয়ে দিতে হবে। তাহলে একটা প্রাইমের জায়গায় কয়টা চলে আসবে? দুইটা প্রাইম, অর্থাৎ অ্যাজ লাইক এস এইভাবে চলে আসবে। সেম ইনপুটকে যদি আমি নর গেটের ভিতর প্রবেশ করিয়ে দিই, যে দুইটা এই রাশিটাকে দুইবার আমি নর গেটের ভিতর প্রবেশ করলাম, তাহলে কিন্তু উপরে আরেকটা কি চলে আসবে? প্রাইম চলে আসবে। তাহলে এটা কিসের জন্য আমরা করলাম? এটা করলাম হচ্ছে যে সামের জন্য। সামের জন্য আমরা, অর্থাৎ হাফ অ্যাডারের সামের জন্য আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। এখন কার জন্য করতে হবে? ক্যারির জন্য। তাহলে এটা তো একদম সোজা। ক্যারির জন্য ইকুয়েশন কি দেওয়া আছে? ক্যারির জন্য দেওয়া আছে এ বি, অর্থাৎ অ্যান্ড গেট। এবার এখানে গুণ আছে, গুণকে যোগ করতে হবে। নরের মাধ্যমে বাস্তবায়ন মানে অরে আনতে হবে, বারবার একই কথা বলছি, অরে আনতে হবে আর নটে রাখতে হবে। তাহলে অরে আনতে গেলে উপরে প্রাইম লাগবে, ডাবল প্রাইম নিয়ে আসলাম। হ্যাঁ, ডাবল প্রাইম নিয়ে আসলাম, একটা প্রাইম রয়ে যাবে, আরেকটাতে মর্গানস ল অ্যাপ্লাই করবো। এ লিখলাম, বি লিখলাম, মাঝখানে গুণ আছে যোগ করে দিলাম, একটা প্রাইম এ কে দিলাম, একটা প্রাইম বি কে দিলাম। একদম সহজভাবে ভেঙে ভেঙে দেখো। তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম, তাহলে এটা কিন্তু নরের মাধ্যমে বাস্তবায়ন। তাহলে এ প্রাইম থেকে একটা লাইন ড্র করব আমরা, এ প্রাইম থেকে একটা লাইন ড্র করব, বি প্রাইম থেকে একটা লাইন ড্র করব। এইভাবে যদি আমি এ প্রাইম আর বি প্রাইমকে আলাদা করে ফেলি, তাহলে চিত্রটা আঁকতে সহজ হবে, বুঝতেও সহজ হবে। এ প্রাইম আর বি প্রাইমকে যোগ করলাম, তাহলে এ প্রাইম আর বি প্রাইমকে লাইন ড্র করলাম, মাঝখানে যোগ আছে উপরে নট, তার মানে হচ্ছে নর গেট। তার মানে এ প্রাইম আর বি প্রাইম নর গেট মানে প্রথমে যোগ হলো, উপরে একটা নট। তাহলে এটা কিন্তু আমাদের যে ক্যারি, সেটা কিন্তু আমরা হাফ অ্যাডারের যে ক্যারি সেটাকে বাস্তবায়ন করলাম। আর এখানে হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে সামকে আমরা কি করলাম? বাস্তবায়ন করলাম। তাহলে হাফ অ্যাডারটা আমরা নর গেটের মাধ্যমে কি করে ফেললাম? বাস্তবায়ন করে ফেললাম। খুবই গুরুত্বপূর্ণ হাফ অ্যাডার। এটা কিন্তু এই যে ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। খুব ডিটেলস জিনিসটাকে বোঝার চেষ্টা করবে এবং খুব সহজে জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, আমি এই জায়গাগুলো একটু মুছে দিই, তাহলে দেখতে আমাদের আর একটু সুবিধা হবে। তাহলে আমাদের বলা আছে 13 এবং 15, 13 এবং 15, 13 এবং 15 এই সংখ্যা দুটি যোগ করার জন্য, 13 এবং 15 এই সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটি সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাদের যোগক্রিয়া দেখা। অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যাকে এই ডিভাইসটার মাধ্যমে ক্যালকুলেট করতে পারবো কিনা বা যোগ করতে পারবো কিনা, এটা প্রথমে আমাকে সক্ষমতাটা বিশ্লেষণ করতে বলেছে, যে এই দুটো সংখ্যাকে
এই ডিভাইসটা দ্বারা যোগ করা পসিবল কিনা। হ্যাঁ, আর যদি পসিবল না হয় তাহলে প্রয়োজনীয় ডিভাইসটা অঙ্কন করতে হবে, অর্থাৎ আর কি অ্যাড করার প্রয়োজন আছে এখানে, করে এই যে যোগটা কিভাবে হবে সেটা দেখাতে বলেছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, আশা করি কঠিন মনে হবে না, আমি একদম খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে এটা তো হচ্ছে একটা প্যারালাল বাইনারি অ্যাডার। তাহলে আমরা প্যারালাল বাইনারি অ্যাডারের জন্য কি বলেছিলাম, প্রথমে n সংখ্যক বিটের জন্য আমাকে n সংখ্যক অ্যাডারের কি হবে, প্রয়োজন হবে। তার মানে এখন আমরা প্রথমে 13 একে আমরা এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করি। তাহলে 13 কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়, 1101। ওকে, আর 15 কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়, 1111। তুমি ক্যালকুলেটরে খুব সহজে করে ফেলতে পারো বা মুখে মুখেও করতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে 13 কে বাইনারিতে রূপান্তর করলে 1101, 15 কে বাইনারিতে রূপান্তর করলে 1111। তার মানে 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা আমাদেরকে কি করতে হচ্ছে, যোগ করতে হবে। 4 বিটের দুইটা, এই যে 1 2 3 4, 4টা বিটের দুইটা বাইনারি সংখ্যা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। আর তাহলে 4টা বিটের বাইনারি সংখ্যা যেহেতু যোগ করতে হবে, আমাদের 4টি অ্যাডারের কি হবে, প্রয়োজন হবে। 4টি অ্যাডার, 4টা বিট যোগ করতে গেলে 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে গেলে 4টা অ্যাডার, 5 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে গেলে 5টি অ্যাডার প্রয়োজন হবে। তাহলে এখানে আমাদের অ্যাডার আছে কয়টা, 3টা। তাহলে আমাদের 3টা অ্যাডার দিয়ে হবে না, আমাদের যেহেতু 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে হবে, সেজন্য আরেকটা অ্যাডার কি করতে হবে, আরেকটা ফুল অ্যাডার আমাকে কি করতে হবে। আমাদের প্রথমটা তো অবশ্যই হাফ অ্যাডার থাকবে, এবং বাকি 3টা আমাদের আরও একটা ফুল অ্যাডার আমাকে এখানে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রয়োজনীয় চিত্রটা আগে আঁকতে হবে। তাহলে আমি উত্তরটা কিভাবে দিতে পারি, জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যে উত্তরটা যেভাবে দিতে পারি সেটা হচ্ছে যে A1 দ্বারা নির্দেশিত ডিভাইসটা হলো হাফ অ্যাডার, এবং A2 এবং A3 দ্বারা নির্দেশিত ডিভাইসটা হলো ফুল অ্যাডার। তার মানে টোটাল কয়টা অ্যাডার আছে, 3টা অ্যাডার আছে। এখন 13 সমান হচ্ছে কত, 1101, এবং 15 সমান হচ্ছে 1111। তার মানে এখানে কয় বিট আছে, 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে হবে, সেজন্য আমাদের 4টি অ্যাডারের প্রয়োজন হবে। সুতরাং উদ্দীপকের ডিভাইসটি দ্বারা প্রদত্ত সংখ্যা দুটি যোগ করা সম্ভব নয়, যেহেতু 4টা অ্যাডার প্রয়োজন হবে। এবার আমাদেরকে এটা ডিভাইস কি, মানে চিত্রটা, ডিভাইসটা অঙ্কন করতে হবে, আর কি যোগ করতে হবে। তার মানে আমাদের কি করতে হবে, আরেকটা ফুল অ্যাডার, হ্যাঁ, যোগ করার জন্য আমাদেরকে আরেকটা ফুল অ্যাডার কি করতে হবে, যোগ করতে হবে। কারণ 4 বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য 4টা অ্যাডার প্রয়োজন। ওকে, তাহলে আমরা এখন চিত্রটা প্রথমে ড্র করব। চিত্রটা ড্র করার পরে আমরা যোগের ক্রিয়াটা দেখাবো। তাহলে চিত্রটা আমরা প্রথমে ড্র করি। তাহলে প্রথমে আমরা কি দিব, প্রথমেরটা হচ্ছে যে প্রথমের আমরা 4টা অ্যাডার প্রয়োজন হবে। তাহলে আমি 4টা অ্যাডার ড্র করে ফেললাম, 4টা অ্যাডার। তাহলে এই 4টা অ্যাডারের মধ্যে প্রথমটা হবে কি, হাফ অ্যাডার, আর বাকিগুলো হচ্ছে দেখি ফুল অ্যাডার। আমি চিত্রটা ড্র করে ফেললাম, বাকিটা হচ্ছে দেখি ফুল অ্যাডার। ওকে, তাহলে এখন হাফ অ্যাডারে তো আমাদের ইনপুট হিসেবে 2 বিট আমরা যোগ করতে পারবো, তাই না। তাহলে দুইটা ইনপুট থাকবে আমাদের, হাফ অ্যাডারে 2টা ইনপুট থাকবে। তাহলে আমি যদি 2টা বিটকে যোগ করি, তাহলে একটা কি পাবো, একটা সাম পাবো, আর একটা কি পাবো, ক্যারি পাবো। ওকে, তাহলে সেই ক্যারিটা পাশের অ্যাডারের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা 2টা বিট যদি মানে যোগ করি, তাহলে একটা সাম পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, আর একটা ক্যারি পাচ্ছি। আবার আমরা এখানে 2টা বিট যোগ করব, আবার এই পাশ থেকে আমরা কি পেলাম, ক্যারি পেলাম। তাহলে টোটাল কয় বিট হলো, 3 বিট। হ্যাঁ, কারণ ফুল অ্যাডারের জন্য আমাদের কয় বিট প্রয়োজন, 3 বিট। হ্যাঁ, 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার ব্যবহার করি। তাহলে এখান থেকেও আমরা একটা সাম পাবো, যোগফল পাবো, আরেকটা কি পাবো, ক্যারি পাবো। জিনিসটা বোঝার চেষ্টা করো। আবার এখানে ইনপুট থাকবে 2টা, এবং পাশের থেকে আমরা কি পাবো, ক্যারি পাবো। তার মানে এখানেও একটা সাম থাকবে, আবার এখানেও একটা কি থাকবে, ক্যারি থাকবে। আবার এখানে 2টা ইনপুট থাকবে, আবার পাশের থেকে একটা ক্যারি যুক্ত হবে, টোটাল 3 বিট। এখান থেকে একটা সাম পাবো, আর একটা কি পাবো, ক্যারি পাবো। তাহলে আমরা এবার জিনিসটাকে সুন্দর করে যোগের ক্রিয়াটা দেখাই। তাহলে আমাদের 13 এর জন্য আমাদের কি ছিল, 13 এর জন্য সংখ্যাটা ছিল 1101। আর 15 এর জন্য কি ছিল সংখ্যাটা, 4টা 1। হ্যাঁ, তাহলে আমরা ডান পাশ থেকে শুরু করব। তাহলে প্রথমে 1 আর 1 ইনপুট হিসেবে প্রবেশ করেছে। প্রথমে 1 আর 1 ইনপুট হিসেবে প্রবেশ করেছে। তারপরে 0 আর 1 ইনপুট হিসেবে প্রবেশ করেছে, এই যে দেখো 0 আর 1। তারপরে 1 আর 1 ইনপুট হিসেবে প্রবেশ করেছে, এই যে 1 আর 1। আগে এগুলো লিখে ফেলি। তারপর আবার 1 আর 1 যুক্ত হয়েছে, আবার 1 আর 1। ক্যারিটা আমরা পরে হিসাব করছি, ঠিক আছে। তার মানে এই যে প্রথম অ্যাডারে হচ্ছে যে 1 1, তারপরে 0 1, তারপর হচ্ছে 1 1, তারপর আবার 1 1। হ্যাঁ, এবার আসো 1 আর 1 আমরা যদি বাইনারি যোগ করি, তাহলে আমরা কি পাই, 1 আর 1 যোগ করলে আমরা কত পাই, 10। আমরা এই জায়গার যোগটা একটু খেয়াল করি। আমরা নর্মালি বাইনারি যোগ আমরা পারি অবশ্যই।
তাহলে এই জায়গায় যদি আমরা নর্মালি যোগ করি 1 আর 1 যোগ করলে কত হয় 10 এ 0 হাতে আছে কত 1 বাইনারি যোগ করছি আমরা 0 আর 1 যোগ করলে কত হয় 1 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 10 এ 0 হাতে আছে কত 1 আবার 1 আর 1 যোগ করলে কত হয় 10 10 আর 1 এ কত হবে 11 11 এর 1 হাতে আছে আবার কত 1 1 আর 1 যোগ করলে 10 10 এর সাথে 1 যোগ করলে কত 11 তার মানে 1 1 1 0 0 বেসিক্যালি যোগ করলে তো এটাই হয় তাই না তাহলে এখন এই জিনিসটা যোগ ক্রিয়াটা আমরা এখানে দেখাই প্রথমে 1 আর 1 হ্যাঁ আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝার চেষ্টা করি 1 আর 1 তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল হয় কত 10 এর 0 বসবে হাতে আছে কত 1 তাহলে 10 এর 0 বসলো হাতে আছে কত 1 আশা করি জিনিসটা বুঝতে পারছি হ্যাঁ তাহলে 1 আর 1 যোগ করলে 10 এর 0 বসলো আর হাতে আছে কত 1 এই যে ক্যারিটা আমরা এই পাশে এই জায়গায় বসাবো হচ্ছে যে সাম হ্যাঁ সাম 1 সাম 2 সাম 3 এভাবে যাবে সাম 4 আর এই জায়গায় বসাবো হচ্ছে কি ক্যারি এই জায়গাগুলোতে বসাবো হচ্ছে ক্যারি ক্যারি 1 ক্যারি 2 এভাবে বসাবো তার মানে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে 1 এবার 0 আর 1 যোগ করলে কত হয় 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 1 এর সাথে এই হাতের একটা যোগ করলে কত হয় 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 1 এর সাথে এই হাতের একটা যোগ করলে 1 1 কত 10 এর আবার 0 হাতে আছে কত 1 এখানে একটা বসাবো আবার এবার 1 আর 1 যোগ করলে কত হয় 1 আর 1 যোগ করলে হচ্ছে 10 10 এর সাথে 1 যোগ করলে কত হয় ক্যারিটাতে যোগ করতে হবে তাই না 10 এর সাথে 1 যোগ করলে কত হয় 11 তাহলে 11 এর 1 বসবে হাতে আছে আবার 1 তারপর হচ্ছে কত 1 আর 1 যোগ করলে 10 10 এর সাথে 1 যোগ করলে কত 11 তাহলে যোগফল বসবে 1 ক্যারিও বসবে কি তার মানে এখন 1 1 1 0 0 এই যে দেখো এই সংখ্যাটা দেখো 1 1 1 0 0 এটাই কিন্তু আমাদের আনসার এসেছিল অর্থাৎ আমরা যোগ ক্রিয়াটা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে কি করলাম উপস্থাপন করলাম এখানে কিন্তু তোমার আমি বুঝার জন্য এতগুলো কথা বললাম তুমি লিখার সময় এত কিছু লিখার প্রয়োজন হবে না এখানে আমাদের 4টা বিট প্রয়োজন 4টা বিটের দুটো সংখ্যার জন্য আমাদের 4টা অ্যাডারের প্রয়োজন তাহলে সেটার জন্য আমাকে চিত্রটা আঁকতে হবে চিত্রটা এঁকে সংখ্যা দুইটা এই যে এই চিত্রের মধ্যে সংখ্যাগুলোকে উপস্থাপন করতে হবে যোগ ক্রিয়াটা দেখাতে হবে ব্যাস তাহলে তুমি এখানে ফুল নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অথবা আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি এগুলো দেখছো এবং তোমাদের উপকারে আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে রাখতে ভুলবে না তো আমরা নেক্সট কোন বোর্ডের প্রবলেম সলভ করবো সেটার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আমরা আশা করছি সবগুলো 2024 সালে সকল বোর্ডের প্রবলেম আমরা একটা একটা করে তোমাদেরকে সমাধান করে দিতে পারবো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সবাইকে অনেক ধন্যবাদ